দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি গত ক্লাসের ধারাবাহিকতায় অ্যালগরিদম ও ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো প্রোগ্রাম তৈরির জন্য অ্যালগরিদম ও ফ্লোচার্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তুমি যদি যে কোনো একটি সমস্যার সমাধানের জন্য যদি একটি প্রোগ্রাম রচনা করো, তাহলে সেটি কিন্তু তার শুরুতে অ্যালগরিদম ও ফ্লোচার্ট ডিজাইন করতে হবে। তো অ্যালগরিদমটা কি মূলত, আমি সেটা একটা উদাহরণের সাহায্যে সেই ধারণাটা দেওয়ার চেষ্টা করব। ধরে নাও যে ধরো তুমি ঢাকা বসবাস করো, সেই ঢাকা থেকে তোমাকে ধরো চিটাগাং তুমি যাচ্ছ, তাহলে তোমাকে কি করতে হবে? চিটাগাং যাওয়ার জন্য তোমাকে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। সেই ধাপগুলো যেমন হতে পারে, এখানে ঢাকা থেকে তুমি কি করলা, শুরুতে রওনা দিলা। তো ঢাকা থেকে তুমি শুরুতে একটি বাস টার্মিনাল সেখানে যেতে হবে। সেই বাস টার্মিনাল থেকে তোমাকে হয়তো চিটাগাং যে বাস টার্মিনাল সেখানে নামতে হবে। বাস টার্মিনাল সেখানে যেতে হবে। সেইখান থেকে কিন্তু তুমি তোমার বাসায় পৌঁছাতে পারো। তো এই যে দেখো, শুরুটা কিন্তু তুমি ঢাকা থেকে তোমার জার্নি স্টার্ট করলা। সেখান থেকে তোমাকে বাস টার্মিনাল অথবা তুমি সেখানে বাসে করে গিয়ে সেই চিটাগাংয়ে তুমি নামতে পারো। সেই চিটাগাং থেকে আবার তুমি যে কোনো মাধ্যম যুগে সিএনজি হোক বা প্রাইভেট কার হোক, সেখানে তুমি যেতে পারো। তাহলে দেখো, এটা কিন্তু আমি একটি ঢাকা থেকে চিটাগাং যাওয়ার একটি পদ্ধতি বললাম। আবার তুমি এইভাবে না গিয়ে কিন্তু তুমি ঢাকা থেকে শুরুতে তুমি বাস টার্মিনাল না গিয়ে তুমি কিন্তু যদি তোমার মনে করো যে আমি বিমান ভ্রমণ করব, তাহলে তোমাকে কি বিমানবন্দরে যেতে হবে। বিমানবন্দর থেকে কিন্তু আবার সেই চিটাগাং বিমানবন্দরে নামতে হবে। সেখান থেকে তুমি কিন্তু বিভিন্ন প্রাইভেট কার বা অন্য কোনো যানবাহনে তোমার বাসায় পৌঁছাতে পারো। তাহলে আবার আরেকজন কিন্তু যদি ঢাকা থেকে চিটাগাং যেতে চায়, তাহলে সে কিন্তু আবার ট্রেনের মাধ্যমেও যেতে পারে। তাহলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের বোঝানোর যে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য কিন্তু তুমি ভিন্নভাবে তোমার জার্নিটাকে সফল করতে পারো। সেটা বাস যুগে হোক, সেটা ট্রেন যুগে হোক, সেটা এয়ার যুগে হোক। এর মানে হচ্ছে এইটা একটা সমস্যা, ঢাকা থেকে চিটাগাং যাও, সেই সমস্যাটা তুমি এইভাবে তুমি সলভ করতে পারো। তো অ্যালগরিদম মূলত সেটাই যে কোনো একটি সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ তুমি চিন্তা করো যে ঢাকা থেকে আমি চিটাগাং যাবো, এটা একটা সমস্যা। সেই সমস্যা সমাধানের জন্য পর্যায়ক্রমিক যে ধাপগুলো অনুসরণ করতে হয়। এখানে দেখো, আমি ঢাকা থেকে বাসা থেকে বাস টার্মিনালে গিয়েছি, সেখান থেকে বাস যুগে কিন্তু আবার চিটাগাং বাস টার্মিনালে গিয়েছি, সেখান থেকে আবার কিন্তু অন্য বাহনের মাধ্যমে আবার সেই বাসায় পৌঁছেছি। তাহলে এই যে প্রত্যেকটা, এটা ধরো প্রথম ধাপ, এটা ধরো সেকেন্ড ধাপ, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ। তাহলে ফিফথ ধাপে কিন্তু আমি বাসায় পৌঁছেছি। এখানে এই প্রত্যেকটা ধাপকে একত্রিত করলে যা হবে সেটা হবে একটি অ্যালগরিদম। সেটা কি হবে? একটি অ্যালগরিদম। তাহলে আমি সংজ্ঞাটা যদি এইরকম দিই যে অ্যালগরিদম কি, অ্যালগরিদম কি, তাহলে অ্যালগরিদম হচ্ছে কোনো একটি সুনির্দিষ্ট সমস্যা সমাধানের যে পর্যায়ক্রমিক ধাপ তাকে অ্যালগরিদম বলে।
তাহলে আমরা দেখো অ্যালগরিদম কি, কোনো একটি সুনির্দিষ্ট সমস্যা সমাধানের যে পর্যায়ক্রমিক ধাপ তাকে অ্যালগরিদম বলে। অর্থাৎ যে কোনো একটা সমস্যার সেই ধাপগুলো কিন্তু পর্যায়ক্রমিক হতে হবে। এরকম না যে তুমি ঢাকা থেকে বাসায় থেকে কি আবার তুমি চিটাগাং পৌঁছে যাবে বা চিটাগাং বাস টার্মিনাল যাবা আবার ঢাকা আসবা, এরকম না। সুনির্দিষ্ট একটার পর একটা ধাপ থাকবে, সেই ধাপগুলোকে একত্রে আমরা বলবো অ্যালগরিদম। অর্থাৎ কোনো কাজ করার বা সমাধান করার যে পর্যায়ক্রমিক ধাপ থাকবে তাদের একত্রিত করলে যা হবে সেটাই হচ্ছে ওই সমস্যা সমাধানের অ্যালগরিদম। তো এখন এই অ্যালগরিদমের কিন্তু যদি কম্পিউটারের ভাষায় তুমি চিন্তা করো তাহলে একটি প্রোগ্রাম তৈরি করার আগে কাগজে কলমে কিন্তু তোমাকে এই ধাপগুলো আগে লিখে নিতে হবে। প্রোগ্রাম তৈরির আগে এরকম লিখে নিতে হবে। আমি একটু পরে তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করব যে কাগজে কলমে আগে লিখে নেওয়ার পর তারপরে তোমাকে ওই প্রোগ্রাম ডিজাইন, গত ক্লাসে আমরা যেটা দেখালাম প্রোগ্রাম ডিজাইনের মধ্যে অ্যালগরিদম ও ফ্লোচার্ট ছিল, সেই ধাপটা তোমাকে শেষ করতে হবে। তো অ্যালগরিদম তৈরির আগে কিন্তু তোমাকে কিছু জিনিস তোমার মাথায় রাখতে হবে যে অ্যালগরিদমের যেমন আমি এখানে বললাম ঢাকা থেকে আমি বাস যোগে যেতে পারি, ট্রেন যোগে যেতে পারি, তারপরে হচ্ছে এয়ার যোগে যেতে পারি বিমানের সাহায্যে। তাহলে ওই অ্যালগরিদম অর্থাৎ তোমার সমস্যা সমাধানের জন্য যে সহজ পদ্ধতি সেটাকে তোমাকে কিন্তু অনুসরণ করতে হবে। এই জন্য অ্যালগরিদম তৈরির জন্য কিছু এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যে তুমি অ্যালগরিদম ডিজাইন করবা ঠিক আছে, বাট অ্যালগরিদমটা কেমন হবে? তো শুরুতে অ্যালগরিদমটা হবে সহজবোধ্য, খুবই সহজ হবে, অর্থাৎ বুঝতে যেন খুব সহজ হয়, তাহলে সহজবোধ্য। দ্বিতীয়ত অ্যালগরিদমের প্রত্যেকটা ধাপই স্পষ্ট হবে। ধাপগুলো কি হবে? স্পষ্ট হতে হবে। যেমন তুমি 5-6টা ধাপ তুমি অনুসরণ লিখতেছ, সেই ধাপগুলো কিন্তু স্পষ্ট হতে হবে যেন সবাই বুঝতে পারে। ধাপ স্পষ্ট হতে হবে। তারপর আরেকটা বৈশিষ্ট্য হতে হবে যে অবশ্যই নির্দিষ্ট সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে। নির্দিষ্ট এরকম না যে যেমন আমি এখানে কিন্তু 5টা ধাপ রয়েছে, 5টা ধাপ যদি দেওয়ার শেষেও এরকম যদি ডট দেই তাহলে কিন্তু শেষ হলো না, আরও ধাপ রয়ে গেল। অর্থাৎ ধাপ শেষ না হলে কিন্তু সেটা অ্যালগরিদম হবে না। এই জন্য ধাপগুলো নির্দিষ্ট হতে হবে। তাহলে নির্দিষ্ট ধাপ হতে হবে, নির্দিষ্ট ধাপ। তারপরে হতে হবে একটি ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, ইনপুট, এবং সেই ইনপুট থেকে অবশ্যই একটি আউটপুট আসবে। অর্থাৎ তুমি এমন একটি অ্যালগরিদম তৈরি করলা যেটার কোনো আউটপুটই আসলো না, তাহলে সেটা কিন্তু তোমার অ্যালগরিদম হলো না। এখন আমি তোমাদেরকে আরেকটি এক্সাম্পলের সাহায্যে সেই অ্যালগরিদম বোঝানোর চেষ্টা করব। সেই ধরে নাও আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম 2টা সংখ্যার যোগ করার যে প্রোগ্রাম, সেটা দেখিয়েছিলাম। এখন এই প্রোগ্রাম তৈরির জন্য আমাদেরকে যে অ্যালগরিদমটা ডিজাইন করতে হবে শুরুতে, সেটা কিভাবে হয় সেটা আমি একটু দেখাচ্ছি। তাহলে দুইটি সংখ্যার যোগফল না দিয়ে এবার আমরা কি করব? গড় করব। দুইটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম। তাহলে এখানে দেখো আমরা কিন্তু এই ধাপগুলো এইভাবে লিখতে হবে যে প্রথম ধাপ হচ্ছে 1। তাহলে এখানে তোমাকে কি করতে হবে? শুরু করতে হবে, অর্থাৎ প্রোগ্রাম শুরু করি। প্রথম ধাপটায় শুরু করি। এখন দ্বিতীয় ধাপে খেয়াল করো, তোমাকে কিন্তু এখানে বলছে 2টা সংখ্যা, তাহলে দ্বিতীয় ধাপে তুমি সেই সংখ্যা 2টি ইনপুট হিসেবে নিতে হবে। দ্বিতীয় ধাপে 2টি সংখ্যা ইনপুট নেই, ধরো ইনপুট একটি সংখ্যা a আর একটি সংখ্যা b, মান নেই।
তারপরে দেখো ধাপ 3-তে আমি যে 2 নাম্বার ধাপে যে ইনপুট দুইটা নিয়েছি সেই ধাপ 3-তে আমি সেটা কি করব, অ্যাভারেজ করে দেব। তাহলে a + b 2, তাহলে সেই অ্যাভারেজের মানটা তৃতীয় ধাপে বের হবে। এবং 4 নাম্বার ধাপ হচ্ছে এই যে অ্যাভারেজ যে বের হলো, তাহলে আমরা কিন্তু অ্যালগরিদমের যে বৈশিষ্ট্য সেখানে কি বলেছিলাম যে ইনপুট থাকবে, তার একটা আবার সুনির্দিষ্ট আউটপুট থাকবে। তাহলে এখানে কিন্তু আউটপুটটা কি, অ্যাভারেজ। তাহলে অ্যাভারেজ এর মান ছাপাই মানে হচ্ছে প্রিন্ট করি, তাহলে এইটা কিন্তু আউটপুট। প্রিন্ট করা মানে কি হলো, আউটপুট। তাহলে দেখো এই ধাপটা ইনপুট আর এই ধাপটা কিন্তু আউটপুট। ধাপ 5, প্রোগ্রাম শেষ করি। খেয়াল করো, আমরা কিন্তু এখানে একটু আগে যে বৈশিষ্ট্যে দেখেছিলাম যে প্রোগ্রামের একটা শুরু থাকবে এবং প্রোগ্রাম নির্দিষ্ট সংখ্যক ধাপ শেষ করবে। তাহলে এখানে কিন্তু এই সর্বশেষ যে ধাপ এখানে কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে আরেকটা বৈশিষ্ট্য পড়েছিলাম যে ইনপুট থাকতে হবে এবং তার সুনির্দিষ্ট আউটপুট থাকতে হবে। তাহলে দেখো প্রোগ্রাম শুরু এবং প্রোগ্রাম শেষ, তাহলে শুরুটা সুনির্দিষ্ট হলো এবং শেষটাও সুনির্দিষ্ট হলো। তারপরে একটা ইনপুট রয়েছে a b, এর মান নেই, এবং আরেকটা এর আউটপুট দেখাইছি। তাহলে ইনপুটও আছে, আউটপুটও আছে, এবং অ্যাভারেজ এটা আরেকটা ধাপ রয়েছে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা অ্যালগরিদমের একটু আগে যে বৈশিষ্ট্যগুলো পড়লাম সেই সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এর মধ্যে বিদ্যমান রয়েছে। তো আমরা নেক্সট ক্লাসে আরেকটা অ্যালগরিদমের এক্সাম্পল দেখব। অ্যালগরিদম এক্সাম্পল দেখার পর আমরা ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তো ফ্লোচার্ট আমরা সংজ্ঞাটা এখন দেই এবং পরবর্তী ক্লাসে এই ফ্লোচার্ট কীভাবে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো ফ্লোচার্টটা হচ্ছে তো অ্যালগরিদম থেকে কিন্তু ফ্লোচার্টটা আসছে। অ্যালগরিদম যেমন দেখো এখানে কিন্তু আমি এই অ্যালগরিদমের ধাপগুলো লিখছি, তাই না? কিন্তু ফ্লোচার্ট হচ্ছে এরকম ধাপ লিখতে হবে না, সেটা চিত্র দিয়ে তোমাকে বুঝিয়ে দিতে হবে। যেমন ধাপ 1, ধাপ 2 এটাও কিন্তু অ্যারো চিহ্ন দিয়ে দেখাতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, ধরো এখানে প্রোগ্রাম শুরু করি, এই স্টার্ট করার জন্য একটা সুনির্দিষ্ট সিম্বল ব্যবহার করতে হবে। যেমন সেটা এরকম, এই সিম্বল নিয়ে আমরা পরে আলোচনা করব। যেমন শুরু, তাহলে শুরুটা এরকম চিহ্ন দিয়ে তোমাকে দেখাতে হবে। তারপরে ইনপুট, তাহলে ইনপুটের কিন্তু সুনির্দিষ্ট এরকম একটা চিহ্ন আছে। তাহলে এই দ্বিতীয় ধাপে আসার জন্য অ্যারো চিহ্ন ব্যবহার করতে হয়। তারপর দেখো এখানে প্রসেস করার জন্য এভারেজ, তার একটা সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে এরকম আয়তকার। তাহলে এখানে কিন্তু a b এভারেজ এখানে বের হবে। তারপরে প্রিন্ট করার জন্য একটা সুনির্দিষ্ট চিহ্ন রয়েছে, সেটা দিয়ে তোমাকে প্রিন্ট করতে হবে। যেমন এখানে তুমি যদি প্রিন্ট করো এটা, সেটাও হচ্ছে আয়তকার, এবং শেষ করতে হবে সেটাও এরকম গোলাকার। তাহলে শেষ। এই যে ধাপগুলো রয়েছে, তাহলে এই ধাপগুলোকে আমরা বলবো ফ্লোচার্ট। তার মানে আমরা যদি সংজ্ঞাটা দিই এরকম যে ফ্লোচার্ট হচ্ছে পিক্টোরিয়াল ডিজাইন অফ অ্যালগরিদম, অর্থাৎ চিত্রভিত্তিক যে অ্যালগরিদম সেটাই কিন্তু ফ্লোচার্ট। এখানে যেমন তোমরা দেখছো যে ধাপগুলো আমি একটার পর একটা লিখেছি, কিন্তু এখানে কিন্তু সেটা লিখিনি, চিহ্ন দিয়ে সেই ধাপগুলোকে বুঝিয়েছি। তাহলে চিহ্ন দিয়ে যখন বোঝানো হলো সেটা হচ্ছে ফ্লোচার্ট, আর যখন এরকম লেখা হলো ধাপগুলো সেটা হচ্ছে অ্যালগরিদম। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কী সেটা কিছুটা ধারণা পেয়েছ। তো আমরা আগামী ক্লাসে অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।